চিত্ত চিরে চৈত্র মাস। লেখনীতে মম সাহা। পর্ব সংখ্যা 15। নীরব নির্জন কালো আকাশে পূর্ণিমার মেলা আজ। কি সুন্দর আকাশ! মেঘেরা ছুটে যাচ্ছে দল বেঁধে। খোলা রাস্তায় ফিনফিনে বাতাস। ঠিক 40 মিনিটের মাথায় অবনী বেগম তার কাঙ্ক্ষিত জায়গায় এসে পৌঁছালেন। বুকের মাঝে কেমন থেকে থেকে কম্পনের সৃষ্টি হচ্ছে। মাঝে মাঝে তো মনে হচ্ছে শ্বাসই বন্ধ হয়ে যাবে। এমন তো হওয়ার কথা ছিল না। অবনী বেগমের 22 বছরের সাংসারিক জীবনে সে আমজাদকে কখনোই স্বামী হিসেবে মন থেকে মানতে পারেনি। তবে আজ কেন হারানোর ভয়? হয়তো মায়া। এত বছর একটা মানুষের সাথে থাকলে মায়া পড়ে যায়, যে মায়ার টানেও মনে হয় মানুষটা থেকে যাক। এই মায়া আর অভ্যাসের কারণে কত মানুষকে ছাড়তে পারে না। অবনী ধীর পায়ে চারপাশের বাড়িগুলোতে চোখ বুলায়। অবশেষে কাঙ্ক্ষিত বাড়িটা পাওয়া গেল বড় একটা অচেনা গাছের ডান দিকে। অবনী বেগম ধীর পায়ে হেঁটে গেলেন বাড়িটার সামনে। বাড়ির গেটে সামনে একটা লাইট জ্বলজ্বল করছে। লাইটের আলোয় বাড়ির মালিকের নাম জ্বলজ্বল করছে। অবনী বেগমের পা সেখানেই থেমে গেল। ইংরেজিতে বড় বড় অক্ষরে লেখা মিসেস জেজি ফ্রাঙ্কিং। অবনীর হৃৎপিণ্ড স্বাভাবিকের তুলনায় বেশি দ্রুত চলছে। ঠিক এ মুহূর্তে এসে অবনী বেগমের মনে হলো তার বোধহয় বাড়িটার ভিতরে যাওয়া উচিত হবে না। ভিনদেশে যা লুকিয়ে আছে তা না হয় ভিনদেশেই থাক। বয়স তো অনেকই হলো, আর কদিনই বা বাঁচবে। কি দরকার এরকম হাহাকার নিয়ে বাঁচার? এর চেয়ে জীবন যেমন চলছে তেমনই না হয় চলল। অপ্রত্যাশিত কিছু না হয় আড়ালেই চলল। জেনে গেলেই তো দূরত্ব বাড়বে। আমজাদ সওদাগর তো তাকে কম ভালোবাসা দেননি। সেই ভালোবাসা আগলে রাখতে পারল না, বরং প্রতিহিংসার অনলে দগ্ধ করতে চেয়েছিল বারবার সেই সওদাগর পরিবারকে। কিন্তু কখন যেন আষ্টে পৃষ্ঠে সে পরিবারের মায়ায় পড়ে গেল, টেরই পেল না। অথচ অসময়ে মায়া বেড়ে কি লাভ? হারানোর পর মায়া কেবল বিলাসিতা হয়ে রয়। অবনী বেগম আধার রাস্তায় আবার পা বাড়ালেন। হসপিটালে ফিরে যাওয়ার অত ব্যস্ততা নেই, ধীর পায়েই যাওয়া যাবে। চারপাশে ততক্ষণে ভোরের আলো ফুটে যাচ্ছে। নীলাভ আকাশ, শীতল প্রকৃতি। অবনী বেগম হাঁটতে হাঁটতে ডুব দিলেন অতীতে। আজকের এই শক্তপোক্ত অবনী বেগম কখনোই এমন ছিলেন না। অজ পাড়াগাঁয়ের এক সহজ সরল মেয়ে ছিল সে। বাবা আর সে ছিল তাদের ছোট্ট কুটিরের সদস্য। অবনী বেগমের বয়স তখন কত হবে? 15 কিংবা 16। গ্রাম ঘুরে বেড়ানো উড়নচণ্ডী ছিল সে। এ পাড়া ও পাড়া, এ গ্রাম ও গ্রাম করেই তো জীবন বেশ কাটছিল। পড়াশোনাও করতে হতো না। তখন পড়াশোনার ততটা মূল্য ছিল না, তাও আবার মেয়েদের। তার উপর অজ পাড়াগা। 5ম শ্রেণীতে থাকাকালীন সমাপ্তি ঘটিয়েছিল পড়াশোনার। দেখতেও বেশ ছিল। বাবা ছিল দিনমজুর। সারাদিন খেটে খুটে যা রোজগার করত তা দিয়ে বাবা মেয়ের সংসার দিব্যি চলত। একদিন সময়টা ঠিক গ্রীষ্মের মাঝামাঝি। উত্তপ্ত দুপুরে গরমের তীব্রতায় যান যায় অবস্থা সকলের। কি গরম! অথচ অবনী বেগম সেই দুপুরেও বেশ আরামে পাড়া ঘুরে বেড়াচ্ছে। শরীরে একটা চকচকে হলুদ রঙের 3 পিস। গোসল করায় চুলগুলো খোলা বাতাসে দোল খেয়ে যাচ্ছে। আর গলায় একটা তাবিজ। শুকনো সরু দেহখানা নিয়ে সে জারুল গাছের তলায় বসে কামরাঙা খাচ্ছে বেশ আয়েশ করে। তার সাথে বন্ধু বান্ধবের দল। হুট করেই সেখানে পুলিশের জিপ গাড়ি এসে থামল। এলাকায় তখন ডাকাতে প্রকোপ বেড়েছে বিধায় অনেক বড় বড় পুলিশ অফিসারের পোস্টিং হয়েছিল সেথায়। পুলিশের গাড়ি দেখতেই অবনীর বন্ধু বান্ধব সব ছুটে পালালো।
আকস্মিক ঘটনায় তাজ্জব বনে গেল অবনী বেগম। অবনী বেগমের ছোটবেলা থেকেই একটা সমস্যা ছিল, আকস্মিক কোনো কিছু সে নিতে পারত না। মাঝে মাঝে সে উদ্ভট কথাও বলে ফেলত উত্তেজিত হয়ে। সেদিনও ঠিক এমনটাই হলো। পুলিশ দেখে সব ছেলে মেয়ে যখন পালিয়ে গেল, অবনী তখনও ঠায় বসে আছে। তখন ছেলে মেয়ে পুলিশকে বাঘ ভাল্লুকের মতন ভয় পেত। যেন কি ভয়ঙ্কর প্রাণী এই পুলিশ। জিপ গাড়ি থেকে তখন বেশ সুঠাম দেহি শ্যামলা বর্ণের একজন গম্ভীর পুরুষ নেমে এলো। নেমেই সে অবনীর কাছে চলে গেল। অবনীর হাতে কামরাঙা, চোখে বিস্ময়। লোকটি অবনী বেগমের কাছে এসে ভরাট স্বরে প্রশ্ন করলেন, এই যে নারী, গাছতলায় কি শুনি? ভর দুপুরে এমন জঙ্গলে কি করছেন? অবনী বেগম এর আগে কখনো অপরিচিত পুরুষের সান্নিধ্যে যায়নি। সেদিন হঠাৎ অপরিচিত পুরুষকে সামনে দেখে ভয়ে অস্বস্তিতে তার চোখ টলমল করে উঠল, ঠোঁট উল্টে ফেলল, কেঁদে দিবে দিবে ভাব। অবনীর লম্বাটে মুখখানায় কালো মেঘের আনাগোনা দেখে ভড়কে গেল পুলিশের পোশাকে থাকা গম্ভীর মানবটা। ব্যতিব্যস্ত কণ্ঠে বলল, এই যে চারুল কন্যা, কেঁদো না কেঁদো না, ভয় পাচ্ছ? আমি তোমায় বকিনি তো। চারুল কন্যা নাম শুনতেই অবনী বেগমের কান্না থেমে গেল। সেই প্রথম অবনী বেগমের মনে হলো কোনো পুরুষের আদল ভেসে উঠল। সেই প্রথম অবনী বেগম কিছু ভিন্ন অনুভূতির সাথে পরিচিত হলেন। হঠাৎ গাড়ির হর্নে ধ্যান ভাঙে অবনীর। অতীত ভাবতে ভাবতে আকাশের দিকে নীলাভ রং সরে গিয়ে সাদা সাদা মেঘে ভরে গেছে। দিনের আলো ও ফুটে উঠেছে। অবনী বেগম হসপিটালের সামনে চলে এসেছে। টেরই পেল না। অতীত এমনই মধুময় জিনিস যা ভুলিয়ে দেয় বর্তমান। তাই তো মানুষ সদা আফসোসের গান গেয়ে অতীত নেয়। আজ শনিবার। সওদাগর বাড়িতে তুমুল নীরবতা, হইচই নেই কোনো রকমের। দিহান আর তৃষান আজ হোস্টেলে চলে গিয়েছে। ওহি ভার্সিটিতে, চিত্রা নিজের কলেজে। ছেলেরা যে যার কাজে। তুহিন গতকাল রাগ করে যে বাহির হয়ে গেল আর ফিরে আসেনি। তুহিনের রাগ বরাবরই অনেক বেশি। খুব সহজে না রাগলেও রাগ উঠলে আর হুঁশ থাকে না। চঞ্চল বাড়িটা কেমন নিস্তব্ধতায় ছেয়ে গেল। খাবার টেবিলের হইচই আর হয় না। টিভির চ্যানেল নিয়ে ভাই বোনদের আর মিছে মিছে তুমুল ঝগড়া হয় না। মাছের বড় টুকরোটা কে খাবে তা নিয়ে আরেক দফা বাগবিতণ্ডাও আর হয়নি। কেমন বাড়িটার প্রতিটি কোনায় হাহাকার লেপ্টানো। আফজাল সওদাগর তার নিজের ঘরে শুয়ে আছেন, কপালে হাত রেখে চোখ দুটি বন্ধ। রোজা সওদাগর কপালের ঘাম মুছতে মুছতে ঘরে প্রবেশ করতেই তার চোখ যায় স্বামীর নিস্তব্ধ দেহটার দিকে। রোজা বেগমের বড্ড মায়া হয় স্বামীর জন্য। স্বামীর জন্য এই রোজা সওদাগর কত কিছুই না করেছে, কত অন্যায় না মেনে নিয়েছে, কেবল স্বামীর মুখের হাসি দেখার জন্য। অথচ আজ সেই স্বামী কিনা নিশ্চুপ। এ পরিবারটাকে এক সময় এক আঁচলের ছায়াতলে সে রাখতে চেয়েছিলেন। তবু আজ কোথাও যেন এক ভাঙার সূত্রপাত দেখা দিয়েছে। একটা নারীর সংসারের চেয়ে বড় আর যে কিছুই নেই। স্বামীকে এক ধ্যানে মগ্ন হতে দেখে রোজা সওদাগর স্বামীর পায়ের কাছটাই এসে বললেন, ধীর কণ্ঠে শুধালেন, আপনি কি জেগে আছেন? আফজাল সওদাগরের ধ্যান ভাঙল, কিন্তু অবস্থার পরিবর্তন করলেন না। যেমন আছে তেমন থেকেই বললেন, হ্যাঁ জেগে আছি। কিছু বলবে? আপনার কি মন খারাপ? মন খারাপ হওয়াটা স্বাভাবিক না রোজা? যে ভাইদের জন্য এত কিছু করলাম আজ তারাই দাম দিচ্ছে না। এর চেয়ে কষ্ট আর কি আছে বলো?
মা বাবা যখন মারা গেলেন, দুটো ভাই একটা বোনের বটগাছ হয়ে দাঁড়ালাম আমি, অথচ আজ আমি মূল্যহীন। রোজা সওদাগরের খারাপ লাগলো। তার স্বামী প্রীতি বেশি, স্বামীর কষ্ট সে মানতে পারে না কখনোই। রোজা সওদাগর আশ্বাসের স্বরে বললেন, আপনি চিন্তা করবেন না, নুরুল আজকাল কেমন হয়ে গেছে, বয়স বাড়ছে তো। আর আপনি তো চিত্রার বিয়ের কথা আটকাতে চেয়েছিলেন, তা আটকেছে, আপাতত দেখে গেছে, পরে কথা বলে আগানো হবে। আর মন খারাপ করবেন না। আফজাল সওদাগর থপ করে উঠে বসলেন। চোখ তার কেমন হলদেটে ভাব। সে তার স্ত্রীর হাত দুটো মুঠো করে ধরল, কেমন অসহায় কণ্ঠে বলল, পাপের ভার নিয়ে বেঁচে থাকা অনেক কষ্টের বিবি। তুমি আমারে অভিশাপ দিছিলা, তাই না? তাই তো আজ এই অবস্থা আমার। স্বামীর কথাই আটকে উঠল রোজা। তওবা করে বললেন, কি বলেন আপনি? আপনারে অভিশাপ দেওয়ার আগে আমার জিহ্বা খসে পড়ুক। আর আপনি যা পাপ বলছেন তা আদেও পাপ না। আপনি তো জানেন, আর আমার আল্লাহ জানে, সেটাই যথেষ্ট। আপনি এসব ভাববেন না। আফজাল সওদাগর অনবরত মাথা নাড়তে নাড়তে বললেন, এটা পাপই বিবি। আমি তোমাদের ঠকিয়েছি, নিজের স্বার্থে আরেকজনকে ঠকিয়েছি। ওদের মৃত্যুও তো আমায় অভিশাপ দিয়েছে। স্বামীর কথায় ভড়কে গেল রোজা সওদাগর। উৎকণ্ঠিত কণ্ঠে বললেন, কাদের মৃত্যু? আফজাল সওদাগর উত্তর দিলেন না। আফসোসের অশ্রু গড়িয়ে গেল তার গাল বেয়ে। গরমে ঘেমে নিয়ে একাকার চিত্রা। সাদা কলেজ ইউনিফর্মটা লেপটে গেছে শরীরে। চুলের মাঝে দুই বেনি করা, পিঠে বইয়ের ভারী ব্যাগ। গতকাল তার দেখাদেখিটা সে অব্দি সীমাবদ্ধ ছিল। মাহতাব দুলাভাইয়ের কারণে তা বেশি দূর অব্দি আগায়নি। আবার নওশাদ নামের লোকটাও বলেছে সময় নেওয়া উচিত দুই পক্ষের। চিত্রার মনে কেমন যেন অশান্তি, বিরক্তিতে শরীরের প্রতিটা অঙ্গ জ্বালা দিয়ে উঠছে। জীবনটা তার এত অসহ্য তো ছিল না কখনো। আগে তার বাবা তাকে পছন্দ করত না, সে জানতো না বাবা কেন তাকে অপছন্দ করত। কিন্তু যখন সে জানলো বাবার অপছন্দের কারণ, তখন থেকে চিত্রা নিজের আর নিজেকে পছন্দ করছে না। জীবনটা হঠাৎই বিভীষিকাময় হয়ে উঠল। এই চিত্রা, দাঁড়া। পথের মধ্যে চিরপরিচিত কণ্ঠ শুনে দাঁড়ালো চিত্রা। পিছে ঘুরতেই চোখে পড়ল ওহি আপার লাল টুকটুকে মুখটা। গরমে কেমন লাল হয়ে গেছে। চিত্রা কিঞ্চিত হাসলো ওহি আপাকে দেখে। ওহি ততক্ষণে চিত্রার কাছে চলে এসেছে। আপা, তোমার ক্লাস শেষ? না রে, ভালো লাগছে না, যা গরম, বাসায় গিয়ে ঘুম দিব। তোর ক্লাস শেষ? হ্যাঁ আপা। তো চল একসাথেই বাসায় যাই। ফুচকা খাবি চিত্রা? ওহি আপার প্রস্তাবে অবাক হলো চিত্রা। ওহি কখনোই বাহিরের খাবার পছন্দ করে না, আর আজ সে কিনা ফুচকার কথা বলছে। চিত্রার অবাক বিস্মিত মুখখানা দেখে ফিচলে হাসলো ওহি। পাকা হেসে বলল, কিরে, খাবি না? চিত্রা দ্রুত মাথা নাড়ালো, যার অর্থ সে খাবে। ওহি মিষ্টি হেসে চিত্রাকে নিয়ে পাশের একটা পার্কে গিয়ে বসল। পাশে থাকা ফুচকার দোকানটা থেকে 2 প্লেট ফুচকা দিতে বলল। চিত্রা তখনও অবাক। ওহি চিত্রার অবাক ভাবটাকে তেমন পাত্তা না দিয়ে আশেপাশে দেখতে লাগলো। দেখতে দেখতে হুট করে বলে উঠল, একটা সিক্রেট শুনবি চিত্রা? চিত্রা তখন তার ব্যাগের ভিতর থেকে পানির বোতলটা বের করেছে। ওহির কথায় ভ্রু কুঁচকে বলল, কি সিক্রেট আপা? ওহি বিবশ কণ্ঠে বলল, তোর ফুল গাছের টবগুলো আমি ভেঙেছি।